আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি রুদ্র। আমি সত্যি বলছি। তাই তাহলে আমাকে কথা দাও নানিয়া, তুমি কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যাবে না। কোথাও যাব না, কথা দিলাম। আমি তো তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না রুদ্র। ছেড়ে যাওয়া তো কোনো প্রশ্নই আসে না। ডোন্ট ওয়ারি। আর শোনো, তুমি আমার উপর এভাবে অভিমান করে থেকো না প্লিজ। রুদ্র, তুমি তো জানো আমার অনেক রকম কাজ থাকে, আমি ব্যস্ত থাকি, কিন্তু তার মানে তো এই নয় যে আমি তোমার থেকে দূরে সরে যাচ্ছি। এমনটা কখনো ভাববে না তুমি। আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দেবো না হয়। আর তোরা ব্যান্ডেল থেকে ফিরে এসো, তারপর আমরা লিস্টটা নিয়ে বসবো, ঠিক আছে? মানে ওই কতজন ট্রিপে যাবে বা আর কি কি অ্যারেঞ্জ করতে হবে। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, শোন না, এইসব তোরা দেখে নে। উমার মন মেজাজ ভালো নেই, তাই এইসবের মধ্যে আমিও ঢুকতে চাইছি না। ওকে। আর বলছিলাম, আমি উমাকে বুঝিয়েছি, আই থিঙ্ক সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ও ট্রিপেও যাবে, কিন্তু এখন একটু ব্যাপারটা স্টেবল হতে দে। বাকিটা তোরা একটু ম্যানেজ করে না, ঠিক আছে? আমি এদিকটা ম্যানেজ করি। ওকে, বাই বাই। তার মানে আমাদের হানিমুনে যাওয়াটা হচ্ছে। আমার প্ল্যানটাও তাহলে সাকসেসফুল হবে। হ্যাঁ, ড্যাড, আমাদের হানিমুনে যাওয়াটা হচ্ছে। ওকে, তুমি এক কাজ করো, তুমি ওই লোকটাকে ঠিক জায়গা মতো পাঠিয়ে দাও, ঠিক আছে? যাতে ঠিক সময় লোকটা কাজ সেরে ওখান থেকে আউট হয়ে যেতে পারে। দাদা, কেন এরকম করছো বলো না প্লিজ। কত যুগ হয়ে গেল বলো তো। আমরা মা বাবা ভাই বোন বাড়ির সবাই মিলে কতদিন দূরে কোথাও ঘুরতে যায়নি। কত কষ্ট করে একটা বেড়ানোর প্ল্যান হয়েছে, একটা ট্যুর প্ল্যান করা হয়েছে। বাড়ির ছোটরা কত এক্সাইটেড জানো। প্লিজ দাদা, না বলো না প্লিজ, রিকোয়েস্ট করছি দাদা। আরে এতদিন তো ব্যবসা করলে, অনেক টাকা তো রোজগার করলে, এবার একটু প্রাণ খুলে বাঁচো না প্লিজ, বাঁচো না। আমিও ঠিক জানি না প্রাণ খুলে কি আর কোনোদিন বাঁচতে পারবো। মানেটা কি? কি বলছো তুমি? যে দোষটা তুমি করোইনি তার জন্য তুমি নিজেকে দোষী ভেবে কেন এভাবে ভেঙে পড়ছো কেন? দাদা, একটা জিনিস তুমি জানো, তুমি বা অনি কেউই কিন্তু উমার বাবার খুনের সঙ্গে জড়িত নও। সেটা আমরা সবাই জানি, প্রত্যেকে জানি। এবং তার জন্য তোমার বা অনির কাউকে কোনো জাস্টিফিকেশন বা ক্লারিফিকেশন দিতে হবে না। বাবা দেখো, ছোটকাও কিন্তু একই কথা বলছে। চলো আমরা সবাই মিলে ঘুরতে যাই, তোকে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে একদম। এতদিন পরে আমরা একটা প্ল্যান করেছি, প্লিজ ভেস্তে দিও না। তুমি না গেলে আমরা কেউ যাবো না কিন্তু। আপনি সব ঝামেলা চড়াবেন না, আপনি যাবেন না, দোহাই আপনার। ওরা ক্ষমতাশালী লোকেরা খুব সাংঘাতিক হয়। আমি এর ভুক্তভোগী, আমি আমার বাবাকে হারিয়েছি। না, আপনি যাবেন না, আপনি আমার কথা দিন, আপনি যাবেন না, আপনি বলুন আপনি যাবেন না। উমা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি যদি পিছিয়ে যাই তাহলে গরিব মানুষদের পাশে কে দাঁড়াবে? কিন্তু নাজ্জামাই, আমার নাতনির মনের ভয়টা তো বুঝবে। আমি সবকিছু বুঝছি। আমি উমার মনের ভয় আমি কাটাবো। আর রইল অবিনাশ দত্ত, তাকে আমি ঠিক বুঝে নেব। না, আমি আপনাকে বলছি না, আপনি যাবেন না, দরকার নেই সব ঝামেলা জড়ানো। শুনুন না, আমি একটা কথা বলি, আমরা পুলিশে খবর দিয়ে পুলিশ পুরো ব্যাপারটা দেখে নিতে। আপনি যাবেন না, আপনি কোনো। উমা শান্ত হও, এরকম করো না। শান্ত হবো আমি? শুনলেন ওরা কি বলছে? ওরা বলছে যে আপনাকে
আপনাকে জানে মেরে দেওয়ার হুমকি দিয়েছে। এটা শোনার পর আমি শান্ত হবো? আমরা সবাই মিলে ঘুরতে যাই, তোকে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে একদম। এতদিন পরে আমরা একটা প্ল্যান করেছি, প্লিজ ভেস্তে দিও। তুমি না গেলে আমরা কেউ যাবো না। কিন্তু যাবে না মানে? ওর মায়ের মুখের উপরে না বলার সাহস আছে ওর? ও যাবে না, ওর মা ওকে নিয়ে যাবে। শোনো, তোকে এখানে একা ফেলে আমি কিছুতেই যাব না। এবার তুই ঠিক কর, এই বুড়িটার এই বয়সে পাহাড় দেখা হবে না তোর জন্য? সেই দোষ মাথা পেতে নিতে পারবি তো? ওর দেখি ওর গা ছাড়া দিয়ে ওর দিকে। ঠিক বলেছেন মা, আপনিই পারবেন, একটু বোঝান তো ওকে। আরে ওকে বোঝানোর কি আছে? আমার বড় খোকা একটা গোটা সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এরকম একটা দাপটে শ্বশুর থাকতে উমা আর আলিয়ার একসাথে ইন্ডিয়া টিমের খেলাটা উদযাপন করা হবে না? হবে তো, আলবাত হবে, 1000 বার হবে, কিন্তু হবেটা কি করে? পাহাড়ে গিয়ে হবে। এখানে তো প্রেস মিডিয়া রাত দিন জ্বালিয়ে খাচ্ছে, মাঝে মাঝে তো আমারও ইন্টারভিউ নিচ্ছে। মা, আপনিও ইন্টারভিউ দিয়েছেন? তবে আর বলছে কি, বললো আপনি জগৎ খ্যাত ক্রিকেট প্লেয়ারদের ঠাম্মি, আপনি কিছু বলুন। আমিও বলে দিলাম। সকালবেলা দুজনকে গরম জলে লেবু চিপে তো আমি দিই। উমা তো খেতেই চায় না, আমি জোর করে ওকে খাইয়ে দিই। মা, তুমি এসব বলেছ? হায় ভগবান! এই তুই চুপ কর। অমু, তুই ভাব একবার, এসব খবর কত বড় করে ছাপা হয়। ওখানে ওদের একসাথে ঘুরতে যাওয়ার খবর কেমন বড় করে বেরোবে বল? তখন ইন্টারভিউ দিতে দিতে আমি আর কুলই পাবো না। আমি নাগবৌদের বলবো যে আমাকে বেশ ভালো করে সাজিয়ে দাও। ছবি টবি তুলবে তো বল? এসেছে দাদা, এসেছে। মা যা যা বলছেন শুনেছো তো? আর কিন্তু যাবার ব্যাপারে না বলো না। তাহলে ওই কথা রইলো তো, সব ফাইনাল তো? তাহলে আমি হেড কাউন্টটা করে নিই, আর সেই অনুযায়ী আমি হোটেলের রুমগুলো বুক করে দিই। ওকে ছোটকা, করে ফেলো, ঠিকই বলেছো। কিন্তু একটা জিনিস খেয়াল রেখো, রুমগুলো যেন একটু ভালো হয়। হ্যাঁ, ডেফিনেটলি। তুমি যা কিপটে। কি বলি তুই? আমি আসি। এসো বাবা, আমি কল করবো। মা সাবধানে থাকবেন। মা, আমার জন্য শ্বশুর বাড়িতে তোকে খুব লজ্জায় পড়তে হবে না? মা, মা তুমি এইভাবে কেন বলছো মা? আমার আমার কেউ না জানিস, সবসময় মনে হয় জানিস তো মানুষটা আছে, তোর বাবা বেঁচে আছে। আমার মনে হয় জানিস তোর বাবা না এক্ষুনি আসবে, এক্ষুনি এসে বলবে, সুতপা আমাকে 1 কাপ চা করে দাও তো। বলবে আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও তো। এক্ষুনি বলবে। শুধু মনে হয় মানুষটা আছে, মানুষটা বেঁচে আছে। যদি সত্যি তোর বাবা বেঁচে থাকে, তাহলে আমি কেন বিধবা সেজে থাকবো বল? আমি কেন ঢাকা পলা সিঁদুর পরবো না? কেন বল, কেন? আচ্ছা মা, তোমার যেমন ভাবে থাকতে ইচ্ছে করে তুমি তেমন ভাবে থাকো মা। এসব নিয়ে ভেবো না মা। কাল সকালে আমরা ডাক্তারের কাছে যাব, তুমি ডাক্তারের কাছে গিয়ে তোমার এই সব কথাগুলো খুলে বলবে। হ্যাঁ, দেখি এবার আমার দিকে তাকাও। আর কান্নাকাটি করো না, যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আমার ভয় করছে বাবা, আবার কি নতুন ঝড় উঠবে বলো তো? মায়ের কি হবে?
রবিমন্যু বাবু, ওনার কোনো ক্ষতি হবে না তো? এবার আমার আলটিমেট প্ল্যান সাজানোর পালা। অভিমন্যু আচার্য, তুই এবার হবি আমার দুরূপের দাস। তোকে পলিটিক্সে ঢোকাবোই। ইউ আর দ্য ইউথ আইকন, তাই না? তোকে একজন যোগ্য নেতা হয়ে উঠতেই হবে, আর তখনই হবে আমার লাভ। আই ওয়ান্ট টু বি আ মিলেনিয়ার অফ দিস কান্ট্রি, আর সেই স্বপ্ন সত্যি হবে যখন আমার ভাই অভিমন্যু আচার্য একজন সাকসেসফুল পলিটিশিয়ান হবে। ইয়েস মিস্টার গাঙ্গুলি, একদম আমি সব ব্যবস্থা করে রাখছি, আপনি চিন্তা করবেন না। আমরা খুব তাড়াতাড়ি আমাদের সব ইচ্ছা পূরণ করব। আমাদের ঠিক যা যা এম রয়েছে আমরা সব ফুলফিল করব। ইয়েস, রিয়েল এস্টেটের বিজনেস তো শুরু করতেই হবে খুব তাড়াতাড়ি। আপনি বিশ্বাস করবেন না, আমি বাইপাসের ধারে 4 একর জায়গা দেখে রেখেছি। এক্স্যাক্টলি। দেখুন, আমাদের দরকার শুধুমাত্র ফান্ডিং, আপনি সেটা রেডি করুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমাদের ইনিশিয়ালি 100 কোটি টাকার মতন একটা ফান্ডিং দরকার। একদমই, রিয়েল এস্টেটের বিজনেস তো বুঝতেই পারছেন, বিগ ইনভেস্টমেন্ট। একদমই স্যার, আপনি টাকার ব্যবস্থা করুন, আমি বাকি পুরো ব্যাপারটা চক আউট করে নিচ্ছি। কেমন? ওকে, সি ইউ সুন, বাই। আর 3-4 মাস পরে ইলেকশন। ডিভোর্স চাও মানে? হ্যাঁ, ডিভোর্স। কারণ তোমার মতো একজন অনৈতিক মানুষের সঙ্গে আমি আমার নাম আর লাইফ কোনোটাই জড়াতে চাই না। এটাই আমাদের দুজনের জন্য একটা ভালো সিদ্ধান্ত। তুমি আমার থেকে ডিভোর্স চাও? তুমি কি করবে শুনি? মানে ডিভোর্স নেওয়ার পরে খোরপোশ নেবে, তাই তো? না না, তোমার ওই পাপের টাকা আমার একটুও প্রয়োজন নেই। তুমি তো এখন আমার সাথে সময়ই কাটাও না, তাই হয়তো তুমি ভুলে যাচ্ছ যে আমি একটা চাকরি করি, স্কুলে পড়াই। তাই তোমার ওই পাপের টাকার আমার প্রয়োজন নেই। আমি আমারটা ঠিক চালিয়ে নিতে পারবো। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি ডিভোর্স চাই। আর তুমি যত তাড়াতাড়ি এটা মিটিয়ে দিতে পারবে ততটাই ভালো, আর না হলে আমাকে বাড়ির সবার সঙ্গে কথা বলতে হবে। তারপর একটা উকিলও ঠিক করতে হবে। এই ঈশিতা, কি বলছো এসব কথা? তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। কি যে বলো না, আমি দেখো বিজনেসের কাজে থাকি, নানা রকম টেনশন, বুঝতেই তো পারো, মাথা ঠিক থাকে না আমার, তাই অনেক সময় অনেক কিছু বলে ফেলি। ডিভোর্স চাই। কি যে বলো না, মানে মাথাটা এরকম করে কেউ? এছাড়া যে আমার আর কোনো উপায় নেই অনি। যত দিন যাচ্ছে তুমি তোমার বিবেক আর মানবিকতাকে হারিয়ে ফেলছো, নিজেকে পাপের অন্ধকারে ঢুকিয়ে ফেলছো। তোমার সাথে সাথে তো আমি আমার নিজের জীবনটাকে পাপের অন্ধকারে ঠেলে দিতে পারবো না। তাই এটাই আমার শেষ সিদ্ধান্ত। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার সিদ্ধান্তটা মেনে নাও, না হলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। সুতপা, এই সুতপা, শুনছো? কি সুন্দর লাগছে তোমাকে এই সাজে। শাখা পলা, সিঁথিতে সিঁদুর, কপালে লাল সিঁদুরের টিপ, রঙিন শাড়ি, কি অপূর্ব লাগছে তোমাকে। যেন ইচ্ছে করছে সারাদিন তোমার দিকে তাকিয়ে বসে থাকি।
সুতপা, এই সুতপা, কি গো, উঠো সুতপা। তুমি এসে গেছো? না, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবারটা বেড়ে নিয়ে আসছি। আমি সেই কখন থেকে জেগে বসে আছি, জেগে বসে থাকতে থাকতে না চোখ দুটো লেগে গেছে। দাঁড়াও, আমি যাবো আর আসবো, এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, মেয়েরা কেমন আছে? সব ভালো আছে তো? উমা কেন ভালো থাকবে না, সবাই ভালো আছে। ছুটকি ভালো আছে, উমা ভালো আছে। তবে জানো তো, সোমাটা নেই, ও শুধু শ্বশুর বাড়ি। মা এখানে আছে বুঝি? হ্যাঁ তো, উমা আছে, আর বলো না। এই শাঁখা পলা সিঁদুর সব পড়েছি বলে না, উমা জামাইকে নিয়ে এসে হাজির হয়েছে। বলছে কি বলতো, বলছে আমি নাকি বিধবা, সদবাদের মতো এইসব পড়েছি কেন, আমি নাকি ভুল বলছি, তুমি নাকি বেঁচে নেই। বলো তো, তুমি দাঁড়া, আমি উমাকে ডেকে নিয়ে যাচ্ছি। দাঁড়াও দাঁড়া। কি দরকার, আমি যে আছি তুমি তো জানো, সেটাই তো সব থেকে বড় কথা সুতপা। রাত বিরাতে মেয়েদের ডাকার কোনো প্রয়োজন নেই। না না, কি বলছো তুমি, দরকার আছে, ওদেরকে জানান দেওয়ার দরকার আছে তো। কেন কেন তুমি যখন আগে রাত করে বাড়ি ফিরতে উমা জেগে বসে থাকতো না, তাহলে এখন গিয়ে দেখি জেগে বসে আছে কিনা বাবার জন্য, আর নাহলে তো পরে আমার উপরে চোটপাট করবে না। আমি গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। তো একটা আমার খুব ভালো খবর আছে, উমা না জাতীয় দলে চান্স পেয়েছে, জানো? আমি জানি উমা, আমি সাবধানেই আছি, তুমি এত চিন্তা করো না। আচ্ছা আগে বলো, মায়ের শরীর কেমন আছে? আচ্ছা, আপনি বাড়ি যাবেন না? যাবো। আগে বলো, মায়ের শরীর কেমন আছে? ওই একই রকম। আচ্ছা শোনো, মাকে নিয়ে তাড়াতাড়ি ডক্টরের কাছে যাও, আর আমি গাড়ির ব্যবস্থা করে দিয়েছি। আই থিঙ্ক এতক্ষণে তোমার বাড়ির বাইরে চলে এসছে। গাড়ি এসে গেছে, এই তো বেরোবো এবার। সাবধানে যেও, আর যা যা হলো আমাকে জানাবে, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে তো জানাবোই। তার আগে আপনি আমার একটা কথা শুনুন। কাল সারা রাত আপনি ঘুমাননি, তাই নিজে গাড়ি চালিয়ে কিন্তু বাড়ি ফিরবেন না। আচ্ছা বাবা, ঠিক আছে। না, কিচ্ছু ঠিক নেই। আগের বারের ঘটনার কথা আমি এখনো ভুলতে পারিনি। আপনি আমার কথা কিন্তু শুনবেন, আপনি কিন্তু নিজে গাড়ি চালিয়ে একদম ফিরবেন না। আচ্ছা তুমি কি সারাক্ষণ আমাকে বকেই যাবে? বকলাম কোথায়? দেখুন, কাল সারা রাত আপনি বাড়ি ফেরেননি, আপনি কিন্তু আমার চিন্তা হচ্ছিল। আচ্ছা, আমাকে নিয়ে এত ভয় তোমার? তাহলে আপনি আমাকে নিয়ে এত চিন্তা করেন কেন? আমার দেরি হচ্ছে, আমি বেরোচ্ছি। আপনাকে আমি ফোন করবো ডাক্তার দেখানো হয়ে গেলে। আপনি সাবধানে থাকবেন। বহুত বাল বেড়েছে তোমাদের ছেলে, ওকে বারণ করে দাও বলে দিচ্ছি। তো ইয়ং বেঙ্গল ফেঙ্গল তুলে দেবো আমরা। মার তো এখনো খায়নি সেভাবে, এইবার খাবে। যখন হাত পা ভেঙে বাড়িতে বসে থাকবে, তখন বুঝবে কত ধানে কত চাল। বাড়িতে মায়ের আঁচলের তলায় পোথাকতে বলুন, ওসব নেতা হবা না, গুছিয়ে দেবো। অত্যাচার না, চল অনি, ঠিক আছিস তো বাবা? ঠিক আছিস তো? মাথায় লাগেনি তো গো? মাথায় লেগেছে তোর মাথায় লেগেছে? কিচ্ছু করবে না তুমি, কিচ্ছু করবে না। বাড়ির বাইরে তুমি এক পা বেরোবে না, ওকে এই আমি বারণ করে রাখলাম। আর এই যে অনি, ভাইকে এই বুদ্ধি দিচ্ছ তুমি? ওর কোনো ক্ষমতার দরকার নেই, ওর কোনো সাহসের দরকার নেই। ও কাউকে থামাতেও যাবে না, কারোর সঙ্গে লড়তেও যাবে না, বুঝতে পেরেছো?
অভি, তুমি যদি আমার কথা না শুনে বাড়ির বাইরে এক পা রাখো না, তুমি আমার মরা মুখ দেখবে। মা, মা কেন এসব বাজে বাজে দিব্যি দিচ্ছ আমাকে? মা, একটু বোঝার চেষ্টা করো। আমার টিম মেম্বারদের লাইফ রিস্ক রয়েছে, আর তুমি চাইছো তোমার ছেলে বাড়িতে বসে থাকুক, ভয় পেয়ে যাক তোমার ছেলে। মানে কি বলছো মা? এইটা করলে তুমি খুশি হবে মা? তুমি তো এতটা ভীতু ছিলে না মা, তুমি তো সবসময় আমার মধ্যে সাহস জুগিয়েছো। তাহলে আজকে? কারণ আমি তোমাকে হারাতে পারবো না। মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি তোমাকে। যা ঘটে ঘটে যাক, আমি কিচ্ছু জানতে চাই না, কিন্তু আমি আমার ছেলের গায়ে আজটুকু লাগতে দিতে পারবো না অভি। না, তুমি কোথাও যাবে না, আর এটাই আমার শেষ কথা। মা, অভি, আমার একটা কথা শোন। তুই যা করিস তার জন্য আমরা সবাই খুব গর্ববোধ করি। নিঃস্বার্থভাবে আজকের দিনে কেউ করে না রে। কিন্তু বাবা, একটা জিনিস বুঝতে পারছিস না? তোর ইয়াং বেঙ্গল তো এখন বিপদের মুখে, সবাই মিলে তোদের থ্রেট দিয়ে যাচ্ছে। দেখ অভি, এই অবস্থা ঝোঁকের মাথায় নয়, বুদ্ধি দিয়ে পরিস্থিতি বিচার করতে হবে। যা করবি বাবা, বুদ্ধি দিয়ে কর। একদমই তাই অভি, তোরা সারা রাত ধরে করছিস, আর তারপর সকালে এসে এরকম একটা ঝামেলা ফেস করছিস। এখন তোদের মাথার ঠিক নেই অভি, এখন কোনো ডিসিশন নিতে গেলে সেটা হিতে বিপরীত হতে পারে, বোঝার চেষ্টা কর। অভিদা, আলিয়া কিন্তু ঠিক কথা বলছে, তোর কথাটা শোন। তুই এখন ঘরে যা, ফ্রেশ হয়ে রেস্ট নে, তারপরে ঠান্ডা মাথায় ভেবে দেখিস কি ডিসিশন নিবি। রুদ্র, সব কি বলছিস তুই? আমার টিম মেম্বাররা লাইফ রিস্কে রয়েছে, আর তুই বলছিস এখন রেস্ট নিতে, খাবার দাবার খেতে? দ্যাটস ইম্পসিবল। এই অভিদা, ছাড় না, তুই এক জিনিস নিয়ে কত ভাববি বলতো? দেখ রুদ্র, আমি ব্যাপারটা কিছুতেই লেট গো করতে পারছি না। পুরো প্রবলেমটা হয়েছে আমার জন্য, আর এফেক্টেড হয়েছে আমার ফ্যামিলি। এর থেকে ভালো হতো যে সবকিছু আমার উপর দিয়ে যদি... না, অভি, এসব কি বলছিস তুই? তুই একবার অনেক বড় বিপদ কাটিয়ে উঠেছিস, আমি তোকে বারবার আর ওই অবস্থায় দেখতে পারবো না। আমি কিছুতেই পারবো না, কিছুতেই নাই। বলবি না তুই এসব কথা। এসব কেন বলছিস তুই? ছোটবেলার বন্ধু, আর সে বারবার বলে যাচ্ছে যে আমার চা হয় হবে, আমার চা হয় হবে। এটা কি মানা যায় বলো তো রুদ্র? আচ্ছা, তুই নিজের কথা না ভাবিস, নিজের পরিবারের কথাটা তো ভাবিস। আন্টি, উমা, ওদের কথা তো ভাববি। সেটাই তো, আমি তো এখানে এসেই রিয়েলাইজ করেছি যে পরিবারের ভ্যালুটা কি। আচ্ছা অভিদা, তুই একটা কথা বল, এই যে আমরা সবাই মিলে একসঙ্গে বেড়াতে যাব, কত মজা হবে বলতো? রুদ্র, প্লিজ ডোন্ট গেট মি রং। এখন আমিও ভাবছি এই ট্রিপে আমি যেতে চাই কি চাই না। মানে যা যা হলো তারপরে শেষ না দেখে আমি কোথাও যেতে চাই না রে। বাড়াবাড়ি করিস না অভি। এই শোন, যাবি না মানে? যাবি না মানেটা কি? যাওয়ার ব্যাপারে তুই আর কোনো সেকেন্ড থট রাখবি না অভি। যেতে তোদেরকে হবে, আমি কিন্তু বলে দিচ্ছি তোদের। কি তুমি অভিদা আর উমা বেড়াতে যাবে না শুনলি এত রেগে যাও কেন? এতটা রিয়াক্ট করছো কেন? রাখছি কোথায় রুদ্র? আমি তো রেগে যাচ্ছ, আমি তো দেখছি তুমি রেগে যাচ্ছ। আমিও চাই ওরা যাক, আর সেটা বোঝাতেই আমি এখানে এসেছি। তুমি একটু বেশি রিয়াক্ট করে ফেলছো না আলিয়া? রুদ্র, রুদ্র, তুমি আমাকে ভুল বুঝছো রুদ্র। এই প্লিজ, আমার জন্য তোরা নিজেদের মধ্যে অশান্তি করিস না প্লিজ। আমাদের মধ্যে অশান্তি তো হচ্ছে তোর জন্য।
বাবা তাহলে আমাদের ঘুরতে যাওয়া হবে না? আরে কি মুশকিল, তুই বাবা খাচ্ছিস কেন? আচ্ছা যাবি ও বাবা চলো না, আমি ঘুরতে যাবো। না না, বেড়াতে তো যেতেই হবে, নইলে আমার এতদিনের প্ল্যান তার কি হবে? এভাবে সবটা ভেস্তে যেতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। ননি, ননি এদিকে এসো, আমার কাছে এসো, এদিকে এসো। কাঁদছো কেন তুমি? কাঁদে না শোনা, চোখে জল মুছো, চোখে জল মুছো। আচ্ছা শোনো, আমরা বেড়াতে যাবো না সেটা তোমাকে কে বলেছে? আমরা বেড়াতে যাবো ননি। সে কি কি বলছো? এই অবস্থায় কি করে বেড়াতে যাবে? না না, আমাদের বেড়াতে যেতেই হবে, বুঝতে পারছো না তুমি? আচ্ছা আলিয়া আলিয়া আলিয়া, নিশ্চয়ই বেড়াতে যেতে হবে, তুমি ঠিক বলেছো, বেড়াতে আমরা যাবোই, কিন্তু যা খবরটা পেলাম সেখানে ওই প্রবলেমের মধ্যে যদি আমরা যাই সেখানে তো আরো বিপদ বাড়বে, তখন কি করবে বলো তো? আচ্ছা ছোটকা, আমি কি বলেছি যে আমরা সিমলাতেই যাব? আর তাছাড়া টিকিট ক্যান্সেল করলে তো রিফান্ড পাওয়া যায়, তাই না? তাহলে আমরা অন্য কোথাও যাব, কিন্তু আমরা বেড়াতে যাবই, কেমন? হ্যাঁ। আচ্ছা আমরা যদি সিমলা না যেতে পারি তাহলে আমরা দার্জিলিং যাব, আমরা গ্যাংটক যেতে পারি, কিন্তু মোট কথা হচ্ছে বেড়াতে যাওয়া ক্যান্সেল করা যাবে না, ব্যাস। আর যেই ডেটে আমরা বেড়াতে যাব বলে ফিক্স করেছিলাম সেই দিনই আমরা পাহাড়েই বেড়াতে যাব, ওকে? হ্যাঁ একদম। এত তাড়াতাড়ি কোনো ডিসিশন নেওয়া যায় নাকি? কেন যায় না? কেন তুমি বুঝতে পারছো না আলিয়া? না না রুদ্র শোন না, আলিয়া তো আমাদের সবার আনন্দের কথা ভেবেই বলছে। কিন্তু ছোটকা, ওকে তো বাস্তবটাও বুঝতে হবে। এত বড় একটা ডিজাস্টার হয়ে গেছে, আমাদের এতগুলো টাকা ইনভেস্ট হয়েছে, সেগুলো রিফান্ড পাওয়ার ব্যাপার আছে। সবাই মিলে একসাথে বসে ডিসকাস করে একটা ডিসিশন নেওয়াটা বেটার না? সেটাই তো প্রসেস হওয়া উচিত। আর তুমি শুধু আনন্দটা নিয়ে ভেবে যাচ্ছ। তুমি একবার বলেছো যাবে মানে তো যাবেই, তুমি অন্য ব্যাপারগুলো একবারও কনসিডার করবে না? আনন্দটাই তো ইম্পর্টেন্ট হওয়া উচিত, তাই না রুদ্র? আলিয়া তুমি আমার কথাটা শোনো। না না, তুমি আগে আমার কথাটা শুনো রুদ্র। তুমিও তো বেড়াতে যাওয়ার জন্য এক্সাইটেড ছিলে, ইন্টারেস্টেড ছিলে, তাহলে এখন আমার এক্সাইটমেন্ট দেখে তোমার এত সমস্যা হচ্ছে কেন রুদ্র? আরে বাবা, সিমলায় ধস নেমেছে, সিমলায় পর্যটন বন্ধ বলে কি আমাদের বেড়াতে যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে? তার তো কোনো মানে নেই, তাই না? ঠিক কথা। মা এমন ভাবে কথাগুলো বলছে, শুনে মনে হচ্ছে সত্যি, কিন্তু এটা কি করে হতে পারে যে মানুষটা জীবিত নেই? সেই মানুষটা, আমার মাথা কাজ করছে না। আমি কি করব, কোন দিক সামলাবো, আমি কিছুই বুঝতে পারছি না। অভিমন্যু বাবু এখনো এলেন না, আমি যে কি করব? মা কি অবস্থা, একা ফেলে আমি ও বাড়ি বা ফিরে যাবো কি করে, আমি বুঝতে পারছি না। ওমা, কি হলো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? আচ্ছা বলো, মা কেমন আছে? ডাক্তার কি বললেন বলো না। মা ঠিক আছে, ডাক্তার ওষুধপত্র দিয়েছেন, কিন্তু ওখানে একটা ঘটনা ঘটেছে। আবার কি ঘটেছে? মা ওখানে রিসেপশনে একজনকে দেখেছে, দেখে মায়ের মনে হয়েছে সিমলা হোক বা দার্জিলিং, আমি আমার প্ল্যানে স্টিক করে থাকবো। যেমন ভাবে প্ল্যানটা করেছি তেমন ভাবেই এগোবো। অভিমন্যু আচার্য, তাহলে দার্জিলিং ট্যুর থেকেই তোর রাজনীতিতে প্রথম পদক্ষেপ পড়বে। দার্জিলিং এ দাঁড়িয়েই তুই রাজনীতিতে যোগ দেওয়ার অ্যানাউন্সমেন্টটা করে দিবি, সেই ব্যবস্থা আমি করে নিয়েছি। আমি কিন্তু ঘুরতে যাব না, সেটা বাড়ির সবাইকে জানিয়ে দিও। মানে? আমি নিজেই সবটা বলতাম সবাইকে, কিন্তু সবাই ঘুরতে যাবার আনন্দের মধ্যে রয়েছে তো, তাই আমার ইচ্ছে করলো না কারোর মুডটা স্পয়েল করতে। এই ঈশিতা, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো না। আমি আজ বিকেলে বাপের বাড়ি চলে যাচ্ছি। মানে মাকে এই অবস্থায় রেখে যাবো কি করে? কোনো একটা অজুহাত দেখে আমরা দুজনে এখানেই থেকে যাব। না বাবা, তোমরা যাবে, উমা তুইও যাবি। মা না,
আমি বললাম না তুই যাবি, আমি সাবধানে থাকবো, কথার অবাধ্য হব না। তাছাড়া তুই তো ওষুধগুলো কিনে দিয়েই গেলি, আমি সেগুলো নিয়ম করে খাবো, কাউকে বিরক্ত করব না। শুধু আমার এই শাঁখা পলা খুলতে বলিস না, আর সিঁদুর মুছে ফেলতে বলিস না। মা মা তুমি আমার কথাটা একবার শোনো মা। বললাম তো আমি ঠিক মতো থাকবো, লক্ষ্মী মেয়ের মতো থাকবো, যা বলেছিস তাই মেনে নেবো। ওই বাবা তুমি ওকে নিয়ে যাও, ঠিকই তো মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুর বাড়িটাও তো তাকেই সামলাতে হবে। ঠিকই, তুমি যাও বাবা, ওকে নিয়ে যাও, চিন্তা করিস না, ঠাম্মি আছে, ছুটকি আছে, আমি ঠিক ঠিক থেকে যাব, ভালো হয়ে থাকবো। কিন্তু মা তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে এই অবস্থায় ফেলে বেড়াতে যাব কি করে? কেন না যাবার কি আছে? তুই কি ভেবেছিস আমি ভেঙে পড়েছি? হ্যাঁ, আমি দুর্বল হয়ে পড়েছি? না না, আমি ভেঙে পড়িনি, আমি দুর্বল হয়েও পড়িনি, আমি ঠিক আছি, আমি শক্ত আছি। হ্যাঁ, আমার মাথায় একটা ফ্যান্টাস্টিক প্ল্যান এসেছে। মা, ছুটকি, ঠামি ওদেরকে আমরা দার্জিলিং এ নিয়ে যাই, খুব মজা হবে। এসব আপনি কি বলছেন? মাকে এই সাথে দেখলে তো লোকজন প্রশ্ন করবে, আর আর ওই বাড়ির মা ঠাম্মিকে আমি কি জবাব দেব? না বাবা, ও তো ঠিক কথাই বলেছে, আমার বিশ্বাস আমার কাছে, আর ওনাদের বিশ্বাস ওনাদের কাছে। আমি কথা দিচ্ছি অভি, আমি আর অস্থির হব না, আমি আমার মনটাকে ঠিক বেঁধে রাখবো, আমি সকলের কথা শুনে থাকবো, তোমরা নিশ্চিন্তে যাও, নিশ্চিন্তে। হ্যাঁ, কিন্তু মা তুমি যদি এইভাবে বাইরে বেরো, লোকজন তোমাকে এই সাজে দেখে নানান প্রশ্ন করবে, মা হাসাহাসি করবে। না না, আমি যাব না, যারা মাল নেয় তাদেরকে বলবো যেন বাড়ি থেকে এসে মালটা নিয়ে যায়। এই ছুটকি আছে, ছুটকি মাল বের করে দেবে, আমি সামনে যাব না, আমি যাব না, বললাম তো। হ্যাঁ রে ঝুড়দি, মা কিন্তু ঠিকই বলছে, তোরা চিন্তা করিস না, আমরা ঠিক সব দিকটা সামলে নেব। কিন্তু কিন্তু মা তাও যদি। আর কোনো কিন্তু না, আর কোনো কিন্তু নাই মা, আর একটাও কথা বলবি না। ওমা, কি হলো? এইভাবে চমকে উঠলে কেন? না না কিছু না, বলুন। মায়ের জন্য চিন্তা হচ্ছে তাই তো? আসলে আমি বুঝতে পারছি না জানেন তো এই পরিস্থিতিটা কি করে সামলাবো। মাকে এতটা অসহায় আমি আগে কখনো দেখিনি, আমি চিরকাল মানুষটাকে খুব শক্ত দেখে এসেছি। জানেন আমার মিষ্টি আম্মা বলতো ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাবা মা নাকি তাদের কাছে সন্তানের মতো হয়ে যায়। এখন আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ভনুবাবু বলছি আমার মা ভালো হয়ে যাবে তাই না? বলুন ভালো হয়ে যাবে না মা? অবভিয়াসলি ভালো হয়ে যাবে, সেই জন্যই তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিয়েছিলাম। শোনো মা, তুমি একদম চিন্তা করো না, দেখবে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এভাবে মুখ ফিরিয়ে নিও না মা, তুমি ভেঙে পড়লে আমার স্ট্রেংথ কে হবে? না না, তোমাকে এইভাবে কষ্ট দেখতে আমার একদম ভালো লাগছে না। আর না, এবার তোমার মুখে আমি হাসি ফুটিয়েই ছাড়বো। আরে আমি তো মেয়েদের ফুচকা খেতে দেওয়াটা অবজার্ভ করেছি। আমিও তো সেই ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো উমা, আর কোনো কথা শুনতে চাই না। আজকে তুমি ফুচকা খাচ্ছ and that's fine। না মানে আর কোনো কথা শুনতে চাই না, আর কোনো ডায়েট হবে না আজকে। চলো চলো। আরে আজকে ফুচকা, দাদা দাদা ফুচকা দিন, ফুচকা দিন তাড়াতাড়ি তাড়াতাড়ি।
দাদা একটু মিষ্টি চাটনি দিয়ে দিন। না না ঝাল। আরে ঝাল না, এটা মিষ্টি খান। হ্যাঁ আমি তো বলছি মিষ্টি হা করুন। কি ঝাল লাগলো? মিষ্টি। আমি তো বললাম দাদাকে মিষ্টি চাটনি দিয়ে দিতে। জানি আমি যখন বাবার সাথে ফুচকা খেতে বেরোতাম, বাবাও ঠিক এরকম করতো, বলতো শেষের ফুচকাটা মিষ্টি চাটনি দিয়ে দেবে। দেখছো না আমার মেয়েটার ঝাল লাগছে, ঝালে কেমন শিশ হচ্ছে। আমার বাবা সবসময় আমার দিকে খেয়াল রাখতো। আজকে যদি বাবা থাকতো তাহলে সবকিছু অন্য রকম হতো, সবকিছু আলাদা হতো, তাই না? আসুন আসুন, আপনি সোজা উপরে চলে আসবেন তো। থাক থাক বাবা থাক, বেঁচে থাকো। আচ্ছা এখন তোমাদের দুটি সংসার, আমি কি ওরকম শাশুড়ি মানুষ হুট করে তোমাদের ঘরে চলে যেতে পারি? না না সেরকম। আচ্ছা আন্টি, আপনি এখন এখানে? ও আমি বুঝি আমার মেয়ে জামাইকে দেখতে আসতে পারি না? না না, আমি সেটা বলতে চাই। শোনো না, আমার মাথায় তো এই হঠাৎ হঠাৎ খেয়াল চাপে। বেবি আবার আমার হাতের বানানো একটা পুডিং খেতে ভীষণ ভালোবাসে। আজকে পুডিংটা বানিয়েছিলাম জানো, তাই ভাবলাম যে একেবারে বেবিকে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে আসি। তো বেবি কোথায়? বেবিকে ডাকো। বেবি ডাকবো মানে? আলিয়া তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, বললো আপনাদের বাড়ি যাচ্ছে। আশ্চর্য, আমাদের বাড়ি কেন যাবে? আমাদের বাড়ি যদি যেত তাহলে কি আমি পুডিংটা বানিয়ে এত কষ্ট করে এখানে আসতাম? আমি তো বাড়িতেই ওকে খাইয়ে দিতে পারতাম। আমিও তো তাই ভাবছি আন্টি, কিন্তু ও তো আমাকে এটাই বলে বেরোলো যে আপনাদের বাড়িতে যাচ্ছে। রোজ যেরকম বলে যে আপনাদের বাড়ি যাচ্ছে। রোজ? লাস্ট 7 দিনে সে আমাদের বাড়ি মুখই হয়নি, বুঝেছো? সে তোমার প্রেমে পাগল। হোয়াট? হ্যাঁ, এখন তো আমি কোনো ফোন যদি করি সে তোলেও না, আমাকে কোনো ফোনও করে। এই একদম কাটা নুন ছেটাবি না, বুঝলি তো? মা, আবহাওয়া দপ্তর জানিয়েছে এসব পাহাড়ি এলাকায় নেক্সট 1 মাস প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তাই ওইসব জায়গা এখন ঘুরতে যাওয়া সেফ হবে না। মানে আমরা কি করবো বলতো? আমরা তো যেতেই চাইছি। আলিয়া, আমি একটা কথা বলি, তুমি তো আমাকে তোমার বন্ধু বলো, তাহলে বন্ধুর কথা একবার শোনো। দেখো এবার ঘুরতে যাওয়াতে যখন এত বাধা আসছে, তাহলে এবারটা আমরা কাছাকাছি কোথাও ঘুরে আসি, পরে না হয় পাহাড় বা সমুদ্র কিছু একটা প্ল্যান করা যাবে। তোমার জীবনে যে নতুন চমক আসতে চলেছে তা তো পাহাড়ে না গেলে সম্ভবই নয় উমা। আমি তো আমার সব প্ল্যান সেই মতো সাজিয়েছি। এখন যদি পাহাড়ে না যাওয়া হয় তাহলে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কয়েকটা জায়গার নাম বলছি, সেটা শুনে দেখো তোমাদের কোন জায়গাটা পছন্দ। এই দীঘা, মন্দারমণি, তাজপুর, তালসারি, আর ওইদিকে চলে গেল পুরুলিয়ার বাঁকুড়া শুশুনিয়া পাহাড়, পুরী, আর ওই। থাক থাক, তোকে আর এত লম্বা লিস্ট দিতে হবে না, তারপরে দেখবি শুধু লিস্টই করতে থাকবি, প্ল্যানই করতে থাকবি, যাওয়া আর হবে না। তার থেকে ছেড়ে দে, একদম একটা কোনো ডিসিশন নে যে অমুক জায়গায় যাবো, সেটাই ফাইনাল করে ফেল। বুঝতে পেরেছিস আমার কথাটা তোরা? আর কোথায় যাওয়া হবে সেই জায়গাটা কিন্তু ডিসিশন নেবে আলিয়া। ওকে আলিয়া, তুমি হ্যাপি তো? তার মানে আমাকে আবার নতুন করে সবটা সাজাতে হবে, ব্যাকআপ প্ল্যান রেডি করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কি হলো বলো, কোথায় যাবে? এভাবে বলা যায় নাকি? তারাও আমি ভেবে কাল সকালে সবটা বলছি। এসে আমার কথাটা শোনো। আরে 1 মিনিট সময় তো দাও আমাকে প্লিজ। আমি আর 1 মিনিটও সময় দিতে পারবো না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আর বদলাবে না। দিদিভাই, দিদিভাই তুমি এইভাবে। আমি চলে যাচ্ছি। উমা দাঁড়াও। চলে যাচ্ছি মানে? বাড়ির বউ বলা নেই কওয়া নেই হুট করে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি মানেটা কি? দেখো না মা, একটা কথাও শুনছে না ঈশিতা। কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, কিছুতেই বোঝে না। কি হয়েছে সীতা? কোনো সমস্যা? তুমি আমাকে অন্তত বলো কি হয়েছে? তোমাকে এরকম লাগছে কেন?
যার কপালটাই পুরে ছাই হয়ে যেতে বসেছে তাকে তো এরকমই লাগবে মা।